আর একটু বাকি আছে, যেটা আজকে আমরা করে নেব, হলে আমাদের মোটামুটি কাটিং টুলটা শেষ হবে। আর মানে যেই জায়গা থেকে কোশ্চেন আসে সেই জায়গাগুলো আমরা অলরেডি কভার করে নিয়েছি। আর এরপরে আমাদেরকে এক্সট্রা দু একটা টুল সম্পর্কে জানতে হবে, যে টুলসগুলো না জানলে আমাদের হবে না। এমনকি কোশ্চেন আসে না একদমও নয়, আসে কিছু কোশ্চেন, যেগুলো আসে সেগুলো তো আমরা করবোই, তার সাথে সাথে আমাদের সেই জিনিসগুলো সম্পর্কে একটা আইডিয়াও রাখতে হবে। তো প্রথমে আমরা যেটা জানবো সেটা হচ্ছে, আজকে দুটো কাটিং টুল সম্পর্কে বেসিক্যালি পড়বো। একটা হচ্ছে ট্যাপ, আর একটা হচ্ছে ডাই। ঠিক আছে, শেয়ার করি। সবাইকে গুড মর্নিং। আচ্ছা, স্ক্রিনটা শেয়ার হয়েছে? হ্যাঁ স্যার। হ্যাঁ, তো আমরা যেটা পড়বো, দেখো এখানে অলরেডি লেখাই আছে যে ট্যাপ অ্যান্ড ট্যাব রেঞ্জ পড়বো, আর তার সাথে সাথে নেক্সটে ডাই পড়বো। তো ট্যাব কি না, ট্যাব হচ্ছে এক ধরনের কাটিং টুল। ট্যাবটা কি না, কাটিং টুল। এটা কি কাটে আর কোথায় কাটে সেটা যদি কেউ জেনে থাকো তো বলো, না হলে আমি বলছি। স্যার নাটের স্যার এক্সটার্নাল থ্রেড কাটতে। হ্যাঁ, না না এক্সটার্নাল নয়, এটা ইউজ ইন্টারনাল স্যার, করা ইন্টারনাল। হয় একদম ইউজড ফর ইন্টারনাল থ্রেড, ইউজড ফর ইন্টারনাল থ্রেড কাটিং। তো ইন্টারনাল থ্রেড কাটিং ব্যাপার জিনিসটা কি না, তোমরা সবাই নাট আর বোল্ট তো দেখেছো। নাটগুলো কীরকম হয় না, নাটগুলো হয় লম্বা, তাতে এরকম এরকম থ্রেড কাটা থাকে। আর বোল্টগুলো হয় অনেকটা হেক্সাগোনাল টাইপের হয়, অনেক ধরনের হয়। আর তারও মধ্যে যদি নিচের দিকটা দেখো, তো মানে ভিতরের দিকটা দেখো, এরকম থ্রেড কাটা থাকে। এটা নিশ্চয়ই সবাই দেখেছো, এমনকি হাত দিয়েও দেখেছো। তো এটা বুঝতে বেশি অসুবিধা হয়। তো এখন তোমাদের মনে হবে এই যে এই বোল্টটা, আমরা এখানে এখন আলোচনা করব বোল্ট নিয়ে। এই বোল্টের ভেতরে তো থ্রেড কাটা থাকে, গোল গোল থ্রেড কাটা থাকে, কিংবা কোনো জায়গায় স্যার ওটা নাট, স্যার ওটা নাট স্যার, বোল্ট তো স্যার লম্বাটা স্যার। হ্যাঁ হ্যাঁ, ও সরি 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 সরি, এটা নাট, আমি ভুল বললাম। আর এটা বোল্ট, এটা নাট। হ্যাঁ ঠিক আছে। তো যেটা বলছি, নাটের মধ্যে তো ইন্টারনাল থ্রেড কাটা থাকে, যে কখনো সার্কুলার থাকে, আবার কখনো হেলিক্যাল থাকে, মানে একটু বাঁকানো বাঁকানো থাকে। তো তোমাদের মনে তো প্রশ্ন আসতে পারে যে এইগুলো কি, এই যে ওই যে থ্রেডগুলো কাটা হয়েছে ওগুলো কিভাবে কাটা হয়েছে। তো তোমাদের সবার মনেই এটা প্রশ্ন আসাটা স্বাভাবিক, যদি না আসে তো এখনও আসবে। তো তোমাদের এখন তোমরা উত্তরটা কী দেবে, যে ওই থ্রেডগুলো কী করে কাটা হয়েছে, তোমাদের কি মনে হয় সেটা আমাকে বলো। স্যার ট্যাপ দিয়ে কাটা এক হয়। মিনিট এক মিনিট, কোন কোন ট্রেড শপে পাঠিয়ে দিই। হ্যাঁ, গোপীবাবু আছে। হ্যাঁ, কী দিয়ে, ট্যাব দিয়ে কাটা হয়। তো ট্যাব টুল সম্পর্কে হ্যাঁ স্যার। আশা করি সবাই জানতে না। তো যারা জানতে তো ভালো কথা, যারা জানতে না তাদের জন্য, তারা তো জেনে নাও। সেটা হচ্ছে এই ট্যাবটা আগে কিসের তৈরি, আমি সেটাও লিখে দিই। এটা হচ্ছে মেড অফ হাই কার্বন স্টিল। যেগুলো থেকে প্রশ্ন আসবে আমি সেই পয়েন্টগুলো একদম এখানে কিন্তু লিখে দেবো, তোমরা সেগুলো খেয়াল রাখবে, তাহলেই হবে। এটা হলো তো ট্যাপ সম্পর্কে আমাদেরকে বেসিক তিনটে জিনিস জানতে হবে, যে এটা একটা ইন্টারনাল থ্রেড কাটিং টুল, আর সেটা কিসের তৈরি না, মেড হাই কার্বন স্টিল, হাই কার্বন স্টিল দিয়ে তৈরি। আর এটা কি করে না, নাটের মধ্যে যে ইন্টারনাল থ্রেড আছে সেগুলো কাটা হয়। এবার এটা দেখতে কীরকম আমাদেরকে সেটা জানতে হবে, আর তার সাথে সাথে আমাদেরকে পড়তে হবে পার্টস অফ ট্যাপ। কি পড়তে হবে না, পার্টস অফ ট্যাপ। একটা ট্যাপের কী কী পার্টস আছে সেগুলো আমরা এই ছবিটা থেকেও জানবো। তার আগে তোমাদেরকে দেখিয়ে দিই যে ট্যাপটা অনেকটা দেখতে এরকম। আর যদি আর একটু ভালো করে দেখতে চাও, দাঁড়াও দেখাই। সরি, ট্যাপ কাটিং টুল। দেখো এই যে ঠিক এরকম টাইপেরগুলো দেখতে, এরকম ধরনের দেখতে। এর যে ধারে দেখো ব্লেড লাগানো আছে, একটু জুম করে
করলে ভালো করে দেখা যাবে। এটা দেখো, এই দেখো, এগুলোর কিন্তু ধারগুলোতে কাট করা আছে, মানে থ্রেড কাটা আছে। আপাতত এটা দেখে নাও কীরকম দেখতে, তারপরে আমি বুঝিয়ে বলছি যে কিভাবে এগুলো কাজ করবে। বিভিন্ন টাইপের হতে পারে, এই দেখো এখানেও আছে, টাইপ সম্পর্কেও আমরা জানবো। সবাই দেখতে পেয়েছো আশা করি। হ্যাঁ স্যার। হ্যাঁ, হ্যাঁ তো। এবারে আমরা চলে যাই এখানে। তো এটা কি করে, মানে এই কাজ কিভাবে করে না, বোল্টটা অলরেডি কিন্তু সরি নাটটা এভাবে রাখা থাকে, কোথাও একটা রাখা থাকে, ওর মধ্যে এই ট্যাপটাকে আনা হয়, এনে এই ট্যাপটাকে ঘোরানো হয়। কীভাবে ঘোরানো হয়, কী জিনিস দিয়ে আমি সেটাও বলবো, এটাকে ঘোরানো হয়। তো এটা যখন ঘুরবে, এই ধরো এটা একটা বোল, এটা একটা নাট, তো এই নাটের মধ্যে দিয়ে এইটা যাওয়ার চেষ্টা করবে, আর তখন এর ভেতরে ও থ্রেডগুলোকে কেটে দেবে। এই যে কাটিং এজগুলো আছে এগুলোর মাধ্যমে। প্রসেসটা বোঝা গেছে তো কীভাবে কাটে? আমার সাইডে ড্রিল করা থাকে তো ড্রিল, স্যার, বলছি ড্রিল করা থাকে তো আগে। হ্যাঁ ড্রিল হোল আছে, হোল হোল নিয়ে আমাদের কথা নেই, হোল তো আছেই। আমি বলছি যে মানে স্যার, হোলের গায়ে যে স্যার থ্রেডগুলো কাটা আছে সেটা। হ্যাঁ হ্যাঁ স্যার। প্রথমে স্যার একদম প্লেন থাকে, মানে স্যার প্লেন থাকে, প্রথমে প্লেন থাকে, ওইটাকে আমাদের যখন থ্রেড কাটতে হয়, আমি শুধু থ্রেড কাটা নিয়ে বলছি, আমি হোল কাটা নিয়ে বলছি না। তো থ্রেডটা কিভাবে কাটা হয় সেটা আশা করি বোঝা গেছে সোজাভাবে। এবারে আমরা যেটা দেখব, যদি না বোঝা যায় তো আবার আমি পরেও বলছি। এবারে পার্টসগুলো সম্পর্কে জেনে নিই। দেখো, তোমাদেরকে যে পার্টসগুলো জানতে হবে, এই যে এইটুকুন যে পোর্শনটা, এই যে এই পোর্শনটা শুধু আছে, আর এটাকে তো সবাই যেন স্যাঙ্ক বলে। আর স্যাঙ্কের আগে যে এই ছোট পোর্শনটা আছে এটাকে বলে ট্যাঙ্ক, বা কোনো কোনো জায়গায় দেখবে লেখা থাকে টং। এটা অ্যাকচুয়ালি কী করে, যখন আমরা ট্যাপ রেঞ্জ করবো, বা তোমার এটুকুন তো বুঝতে পারছো যে এইটাকে ওই হোলের মধ্যে ঢুকিয়ে দেওয়ার পরে এটাকে এই খালি হাতে ঘোরানো যাবে না, কিছু একটা জিনিস দিয়ে এই জায়গাটাকে ঘোরাতে হবে, এই স্যাঙ্কটাকে ঘোরাতে হবে। কারো মাইক অন আছে, অফ করো। তো এই যে শুভম মাইক। আর মাইকটা অন আছে, অফ করছে না তো। হ্যাঁ, তো যেটা বলছিলাম, তো কিছু একটা জিনিস দিয়ে তো এটাকে ঘোরাতে হয়, এই স্যাংটাকে তো একটা কিছু জিনিস দিয়ে তো ঘোরাতে হবে। তো এই স্যাংটাকে যখন কোনো জিনিস দিয়ে ঘোরাতে হবে, এর একটা ক্যাচিং পয়েন্ট থাকতে হবে। শুধু স্যাংকে তো আর ধরতে পারবে না কোনো জিনিস দিয়ে। স্যার আপনার নেটওয়ার্কের খুব ইস্যু। আচ্ছা, আমার একার প্রবলেম হচ্ছে না, সবার প্রবলেম হচ্ছে? প্রবলেম করছিল, একটুক্ষণ প্রবলেম হয়েছিল। হ্যাঁ হ্যাঁ, একটু আধটু হলে হ্যাঁ compromise স্যার, করো। কন্টিনিউ। ঠিক আছে ঠিক আছে। তো এই জায়গাটা ক্যাচিংয়ের ক্ষেত্রে সাহায্য করে, ট্যাপ রেঞ্জের ক্ষেত্রে আমি বলবো যে এটা কীভাবে ধরা হয়। তো এই জায়গাটার নাম আপাতত টং ধরে রাখো, এটাকে বলে স্যান্ড। আর এই পুরো পোর্শনটাকে ধরে নাও, এই জায়গা থেকে, এটাকে আমি রেজ করে দিই, এই জায়গা পর্যন্ত, এই পুরো জায়গাটাকে বলে বডি। আর এইটাকে বলে থ্রেডেড লেন্থ, যে জায়গাটায় থ্রেড কাটা আছে, ঠিক আছে। আর এগুলো এক একটা কাটিং এজ, এই যে কাটগুলো যেগুলো দেখতে পাচ্ছ, এগুলো এক একটা কাটিং এজ। স্যার ওটাকে পিচ বলে তো নাকি? পিচ আলাদা জিনিস। পিচ হচ্ছে দুটো কাটিং এজের মধ্যেকার লেন্থটাকে, বা আমি আগের দিন বলেছিলাম একটা রোটেশনে যতটা পরিমাণের যাবে সেটাকে পিচ বলবে, সেটাকে ফিট বলবে। আর পিচ বলা হচ্ছে যে দুটো, এই যে এরকম দুটো জিনিসের মধ্যে যে লেন্থটা, এটাকে বলে পিচ। পিচ গিয়ার পড়ানোর সময় আরও ইন ডিটেলসে বলবো, এখানে আপাতত পিচ জানার দরকার নেই। তো যেটু বলছি, এটাকে কাটিং এজ বলে, মানে যেই পোর্শনগুলো কাটে। আচ্ছা, এত দূর অবধি ঠিক আছে। এবারে আরেকটা জিনিস জানতে হবে, এর মাথাটা কীরকম হয়। এর মাথাটা হয় এই রকম, এই যে এই জিনিসটা, এটা হচ্ছে, যদি তুমি এইভাবে দেখো, এইভাবে যদি এটা সামনেটা দেখো, এরকম সাইজের হয়। এর যে সাইজে হবে, এর চারটা দিকে দেখো, এর চারটে দিকে কাটিং এজ থাকে। আর আমি কি বলেছিলাম যখন ড্রিল করিয়েছিলাম, যে ফ্লুটগুলো এক একটা কাটিং এজ তৈরি করে। ওই জন্য তুমি দেখো এখানে একটু ছোট্ট ছোট্ট করে এগুলোকে মুছে দিয়ে আমি আবার দেখাচ্ছি। ফ্লুট কোনটাকে বলেছে? ফ্লুট বলেছে এই যে এই বাঁকা জায়গাগুলোকে, এইগুলোকে ফ্লুট বলেছে। তো এই প্রত্যেকটা ফ্লুট যেখানে মিট করেছে সেখানে একটা করে কাটিং এজ তৈরি করেছে, তো এইগুলোকে ফুট বলছে। আর যখন দুটো ফ্লুট মিট করে একটা করে বেন্ট কাটিং এজ তৈরি করছে, তখন সেটাকে হিল বলছে। তো এখানে দুটো জিনিস মনে রাখতে হবে, একটা হচ্ছে হিল
আর একটা হচ্ছে ফ্লুট। ফ্লুট কোনটা সেটা আমরা সবাই জানি, যে যেইগুলো হেলিক্যাল হিসাবে থাকে বা বাঁকানো থাকে ওগুলোকে ফ্লুট বলে, বা দুটো ফ্লুট যেখানে মিট করে একটা কাটিং এজ তৈরি করে। ধরো এটা একটা ফ্লুট আর এটা একটা ফ্লুট, এইখানে একটা কাটিং এজ তৈরি করছে, তো এই জায়গাটাকে বলছে হিল। মানে কোন দিক দিয়ে কাটছে আমি আরেকটু ভালো করে দেখাচ্ছি। ধরে নাও ফ্লুটগুলো তো এরকম হয়, এটা একটা ফ্লুট আর এটা একটা ফ্লুট, এটা একটা ফ্লুট, এটা একটা ফ্লুট। তো দুটো ফ্লুট যখন এখানে মিট করবে, কাটবে কোন জায়গাটা দিয়ে? এই পাশটা দিয়ে না এই পাশটা দিয়ে? ডান দিকে। এফটার দিকে স্যার। এই দিকে, হ্যাঁ স্যার। এই দিক করে কাটবে। তো এই দিকে যখন কাটছে এই ধারটাকে তো কাটিং এজ বলছে, আর এই ব্যাক সাইডটাকে বলছে হিল। বোঝা গেছে হিল কোনটাকে বলে? হ্যাঁ স্যার, স্যার কাটিং এজের অপোজিট সাইড। কাটিং এজের অপোজিট সাইডটাকে ইয়ে বলছে। দেখবে ওই দিকটা এরকম বাঁকানো থাকে হালকা করে, ওইটাকে বলা হচ্ছে হিল। আর কাটিং এজ তো যেইখানে দুটো ফ্লুট মিট করছে ওই জায়গাটাকে। আর ফ্লুট কোনটাকে বলছে? যে ওই বডির ওপরে যেখানে গ্রুপ কাটা আছে ওই গ্রুপগুলোকে, মানে ওই গ্রুপের লেন্থগুলোকে ফ্লুট বলে। তো কিছু ট্রাম সম্পর্কে কিন্তু আমাদেরকে কথায় কথায় শিখে যেতে হবে, যে গ্রুপ জিনিসটা কি, মানে গ্রুপ মানে কোনটাকে বলতে চাচ্ছি, কিংবা ফ্লুট বলতে কোনটাকে বুঝতে যাচ্ছি। এই জন্য বলি রেগুলার ক্লাস করতে, কেননা তোমরা যদি এই টার্মগুলোর সাথে পরিচিত হয়ে যাও, যেমন ধরো গ্রুপ কিভাবে কাটা থাকে দুটো একটা বডির মধ্যে, আমি অনেকবার তোমাদেরকে ক্লাস করতে করতে বলেছি। তো যারা বলেছি, যারা শুনেছো তারা এতখানি আমি যখন গ্রুপ টার্মটা বললাম, তো তোমাদের মাথায় একটা ক্লিয়ার আইডিয়া হ্যাঁ স্যার, চলে এলো। স্যার খাঁজের মতো জায়গাটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেই এটা তোমাদের মাথায় চলে এলো। কিন্তু যারা ক্লাস করছো না, হঠাৎ করে এসে যাচ্ছ, তো তাদেরকে যখন আমি এটা বলে বেরিয়ে যাব, তো তখন তোমাদের মনে হবে যে স্যার এটা আবার কি নতুন একটা শব্দ বলে দিল। এই জন্যে বলা হয় যে রেগুলার ক্লাস করতে। তো এখানে আমাদেরকে এই পার্টগুলো সম্পর্কে জানতে হতো যেগুলো আমরা জানলাম। তো কটা পার্ট সম্পর্কে মেনলি আমাদেরকে জানতে হবে, এখানে অনেকগুলো আছে, অতগুলো জানার তো আর আমাদের কোনো প্রয়োজন নেই। যেগুলো প্রয়োজন ছিল আমি তোমাদেরকে বলে দিলাম, আমি আরেকবার এখানে লিখে দিচ্ছি। এটা হচ্ছে 1, এটা 2, এটা 3, এটা 4, পরেরটা 5, এটা 6। তো এই 6টা পার্ট সম্পর্কে বেশি জেনে রাখো, তাহলেই আমাদের হবে। এবারে আমরা দেখব যে কত ধরনের ট্যাপ হয়। কি না, টাইপস অফ ট্যাপ। একে হয় ট্যাপার ট্যাপ, 2 হয়, ও সরি সরি সরি, আমি একদম ভুল লিখেছি, কেউ লিখবে না এটা। একে হয় হ্যান্ড ট্যাপ, 2 হয় মেশিন ট্যাপ। দেখো মেশিন ট্যাপের অনেকগুলো ভাগ আছে, আমি সেগুলো সম্পর্কে বলবো, তোমরাও লিখে রাখবে, কিন্তু বেশি ইম্পর্টেন্স দিয়ে বা বেশি মুখস্থ করার কোনো দরকার নেই, জাস্ট পড়ে রাখবে। যদি কখনো ট্রামগুলো আসে চোখে, যেন মনে পড়ে যে এটা মেশিন ট্যাপের পার্ট। বা আমি হ্যান্ড ট্যাপটাই তোমাদেরকে এমনভাবে বলে দেবো যে ওই 3টে বাদে যখনই কিছু আসবে, তো তখন তোমাদের মনে হবে যে না ওটা মেশিন ট্যাপ। হ্যান্ড ট্যাপের আবার উপর দিকে তুলবে তাহলে স্যার, উপর দিকে তুলে লেখা হয়নি উপরে না। আচ্ছা আমি আবার পরে দেখাবো, আগে পড়ে নাও। যতটা হয়েছে হয়েছে। ওটার তো ছবিটা আঁকতে যেতে হয়তো একটু প্রবলেম হয়েছে, ওয়েবসাইট থেকে নোটটা নিয়ে নেবে, ছবিটা আঁকাটা একটু কষ্টের আছে। আচ্ছা হ্যান্ড টেপের কটা পার্ট আমি আগে লিখে দিই। এক হচ্ছে ট্যাপার ট্যাপ, এই 3টি মনে রাখতে হবে, কিন্তু কিছু করার নেই। 2 হচ্ছে, এটা 2 ধরনের নাম আছে, একবার বলে প্লাগ ট্যাপ বলে, আবার কখনো কখনো এটাকে ইন্টারমিডিয়েট ট্যাপ বলে। এগুলো স্যার হ্যান্ড টেপের ভাগ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ইন্টারমিডিয়েট ট্যাপ। আর সি হচ্ছে বটমিং ট্যাপ। তো এখানেও কি মনে রাখবো, যে এই প্রত্যেকটা ট্যাপ সম্পর্কে এত এত আমার মনে রাখার দরকার নেই। আমাকে যেটা মনে রাখতে হবে বা যেইটা থেকে প্রশ্ন আসবে, সেটা হচ্ছে যে এই ট্যাপগুলো দেখতে কেমন। দেখো আমি এখানে 3টে ছবি দিয়ে রেখেছি, ছবিগুলোর মধ্যে পার্থক্য কিন্তু খুবই কম আছে, যদি তোমরা খুব ভালো করে না খেয়াল করো বুঝতে পারবে না। ট্যাপার বলতে দেখবে ট্যাপারটা সবসময় হবে এই রকম টাইপের, এটাকে ট্যাপার বলে। হ্যাঁ, যেমন সেই হ্যাঁ ভিএলসি স্যার, গিয়ারগুলো থাকে সেরকম ট্যাপার। পার্থক্যটা স্যার দেখা যাচ্ছে তো।
আর একদম খুবই মাইনর। আর প্লাগ হচ্ছে এরকম হবে, আর বটম হবে, সরি, বটমটা একদম হালকা করে হবে, যে টেপারের মতন অতটাও থাকবে না। তিনটের মধ্যে ডিফারেন্সটা খুবই কম। যদি আমি একটু করে বলি, আচ্ছা আমি একটা একটা নিজের মতন করে তোমাদেরকে বলে রাখছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। দেখো প্রত্যেকটা স্যার ক্ষেত্রেই কিন্তু, হ্যাঁ বলো। কাটিং এজে স্যার ডিফারেন্সটা আছে কাটিং এজে। একদম একদম, শুধু কাটিং এজে ডিফারেন্স আছে। কাটিং এজের অ্যাঙ্গেলটা কীরকম হচ্ছে না, দেখো সবগুলোই, এটা তো স্ট্রেট আছে, আর এই যে এই অ্যাঙ্গেলটাতে ডিফারেন্স হচ্ছে, সরি, এই যে অ্যাঙ্গেলটা দেখো, এটার ক্ষেত্রে এটা এরকম, আর এটার ক্ষেত্রে যে অ্যাঙ্গেল সেইটা একরকম, আবার এইটার ক্ষেত্রে যে অ্যাঙ্গেল সেটা একরকম। ট্যাপারের ক্ষেত্রে কাছাকাছি 20 ডিগ্রির অ্যাঙ্গেল তৈরি হয়, নর্মালের ক্ষেত্রে কাছাকাছি 4 ডিগ্রির হয়, আর বটমের ক্ষেত্রে কাছাকাছি 10 ডিগ্রির হয়। পার্থক্যটা এতই কম, মানে খালি চোখে বোঝা যায় না, ছবিতেও বোঝা যায় না। এখন তোমাদেরকে যেটা মনে রাখতে হবে, অ্যাঙ্গেল ট্যাঙ্গেল কিছু মনে রাখার দরকার নয়, ছবিটা দেখে যেন বুঝতে পারো এটা কি ট্যাপ, হ্যান্ড ট্যাপ না মেশিন ট্যাপ, হ্যান্ড ট্যাপ না মেশিন ট্যাপ। তো বেশিরভাগ ক্ষেত্রে ট্যাপারটা থেকেই প্রশ্ন আসে যে এটা কী ধরনের ট্যাপ, না এটা ট্যাপার ট্যাপ। আর মেশিন ট্যাপের নামগুলো শুধু জানতে হবে, মেশিন ট্যাপগুলোর নামগুলো শুনলে সেগুলোর সম্পর্কেও একটা আইডিয়া হয়ে যাবে। কিন্তু এই ছবিটা দেখলে যেন মনে আসে ট্যাপ। আমি প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন থেকে দেখেছি শুধুমাত্র এই ছবিটা দিয়ে দেয় বা এরকম ছবি দিয়ে দেয়, প্রশ্ন আসে যে হ্যান্ড ট্যাপ না মেশিন ট্যাপ, এইটাই প্রশ্ন এসেছে এখনও পর্যন্ত। যদি আরও একটু ডিটেলসে দেয়, বড় জোর হলে দিবে যে ট্যাপার না প্লাগ বটম। এইটা ছাড়া এই একটাই প্রশ্ন এখনও পর্যন্ত এসেছে, সেটা হচ্ছে যে এই একটা ট্যাপের ছবি দিয়ে বলা হয়েছে যে এটা কী ধরনের ট্যাপ। আর কোনো প্রশ্ন বলছি কিন্তু এই জায়গাটা তিনটে থেকে আসে ট্যাপের না। ইউজেসটা একটু যদি বলেন। ট্যাপের ইউজ হচ্ছে ইন্টারনাল থ্রেড কাটিং, আমি এটুকুনি বলে দিচ্ছি। এবারে যদি না প্রত্যেকটার স্পেসিফিকলি আমি ইউজ লেখাতে বসি তাহলে আরও বেশি হয়ে যাবে, তো আমি কেন বলতে যাবো, শুধু শুধু অত জানিয়ে তোমাদের লাভ আছে? তো যতটা জানার দরকার জেনে নাও, যদি পরে আরও সময় হয় আমরা তখন আরও ইন ডিটেলসে পড়বো। এমনকি তোমাদের সিলেবাসেও প্রত্যেকটার সম্পর্কে আলাদা আলাদা কাজ। ট্যাপসের কাজই হচ্ছে ইন্টারনাল থ্রেড কাটা। এবারে তুমি ভেবে দেখো না, তোমার মেন কাজ হচ্ছে তো আমার থ্রেড কাটবে কিসের মধ্যে, বোল্টের মধ্যে। তো কোনো জায়গায় যদি থ্রেডটাকে ট্যাপার করতে হয় তাহলে আমরা ট্যাপার করব, যদি কোনো ক্ষেত্রে এই অ্যাঙ্গেলের বেসিসে আরেকটু কম করতে হয় তখন প্লাগ করব, আরেকটু কম করতে গেলে বটম করব। এটা তো আমাদের, তুমি যদি আমাকে স্যার এটা জিজ্ঞেস, বোল্টের উপর নির্ভর করছে। ওটা তো বোল্টের, আমরা কীরকম বোল্ট চাই সেই ধরনের ট্যাপার ইউজ করবো, সেইভাবে এটাকে ভাগ করা হয়েছে। এটা তো নিজেদের মাথায় চলে আসবে, আমাকে বলারও দরকার নেই। যেখানটা বলার দরকার পড়বে আমি অবশ্যই বলে দেবো। এবারে চলে আসি মেশিন ট্যাপে। তো এখানে হয়ে গেল তিনটা। মেশিন ট্যাপ সম্পর্কে দুটো কথা মনে রাখতে হবে, আর টাইপগুলো মনে রাখতে হবে, সেগুলো ছাড়া আর কিছু মেশিন ট্যাপ থেকে কখনো তোমাদের প্রশ্ন আসেনি, আর আমার মনেও হয় না মেশিন ট্যাপ নিয়ে তোমাদেরকে বেশি পরীক্ষায় ঘাটাঘাটি করবে। এখন তো আবার মানে পরীক্ষার আকৃতি আরও ছোট হয়ে গেছে, পরিধি মনে হয় 100 নম্বরের তোমাদের টোটাল পরীক্ষা হবে, তার মধ্যে 40 নাম্বার ট্রেড থিওরি থাকবে, 20 নাম্বার ড্রয়িং, 20 নাম্বার WCS, 20 নাম্বার এমপ্লয়েবিলিটি স্কিল। তো গোটা সিলেবাস থেকে 40টা কোশ্চেন যদি দেয়, কখনো মেশিন ট্যাপ থেকে তো কোশ্চেন দেবেই না, এটুকু আমার বিশ্বাস। 100 নম্বর পরীক্ষা। হ্যাঁ, মানে থিওরিটা, প্র্যাকটিক্যাল অনেক নাম্বারের হ্যাঁ, হবে, ট্রেড থিওরি। থিওরিতে এইটুকু। তো প্র্যাকটিক্যাল অনেক বড় হয়, ITI মেনলি প্র্যাকটিক্যাল পরীক্ষায় নাম্বার ওঠা নেওয়া করে, ওটা বাইরে থেকে পরীক্ষকরা এসে পরীক্ষক নেয়। আচ্ছা, সেখানেও ইন্টারভিউতে জিজ্ঞেস করতে পারে, মানে তোমাদের প্র্যাকটিক্যালে যে শুধু কাজ হবে তা তো নয়, ওখানে যিনি আসবেন তিনি তোমাদের ভাইভা নেবেন, মানে ভাইভার উপরে অর্ধেক আছে আর কাজের উপরে অর্ধেক আছে, তো ভাইভাতে এগুলো জিজ্ঞেস করতে পারে, সেটা আলাদা জিনিস, কিন্তু থিওরির ক্ষেত্রে আসবে না বলে আমার মনে হয়। আচ্ছা, মেশিন ট্যাপটা বলে দিই, তবু কিছুটা জানার দরকার। স্যার ভাইভাটা তো আপনারাই নেবেন না? না না না, ওই যিনি পরীক্ষা নিতে আসবেন উনি নেবেন। এক্সটার্নাল আছে। মানে হ্যাঁ, এক্সটার্নাল? এক্সটার্নাল। আচ্ছা, একটা মেশিন ট্যাপের জন্য মেশিন ট্যাপের মধ্যে কি কি ক্যারেক্টারিস্টিক থাকা দরকার, এটা থেকে প্রশ্ন আসলেও আসতে পারে যে
কেন একটা ভালো মেশিন টেপ বা মেশিন টেপ আমরা কেন ইউজ করব, হ্যাঁ সেটা ইউজ করতে পারি। যে এই ধরনের ট্যাপ লিখে দিচ্ছি, ট্যাপ শুড হ্যাভ এ provision so that chip do not get stuck। এবারে একটা নতুন টার্ম তোমাদের কাছে এলো চিপ। এই চিপ সম্পর্কে তোমাদেরকে আমি একটু বলে দিই। সেটা হচ্ছে তুমি ভেবে দেখো, এই আমাদের একটা নাট আছে, এটা একটা নাট, এর মধ্যে দিয়ে তুমি একটা একে পাঠাচ্ছ, কিকে না ট্যাপকে। তো ট্যাপটা যে এর মধ্যে থ্রেডকে কাটছে, তার মানে কি এই যে নাটটা ছিল এর মেটালকে কাটছে, কাটছে তো। তো যে পরিমাণের মেটালকে কেটে বের করে দিচ্ছে, ওই যে কাটিং মেটাল, ওটাকে মানে কাটিং মেটাল, যেই মেটালটা কাট হয়ে যাচ্ছে ওটাকে চিপ বলে। এটা যখন যখন তোমরা এরপরে আরও যখন পড়াশোনা করবে সেখানেও দেখবে, লেদ পড়বে যখন, ওখানেও দেখবে যে এই চিপ কথাটা বারবার আসবে, চিপ কথাটা বারবার আসবে। এই চিপ কথাটার অর্থ হচ্ছে যে যেই মেটালটা কাট হয়ে বেরিয়ে যাচ্ছে। সাপোজ ধরো এরকম একটা মেটাল আছে, আচ্ছা আমি একটু দেখাই, স্যার ওটা স্টার কি লিখেছেন, STUCK? স্টাক। এই দেখো এটা একটা মেটাল আছে, দেখো দুটোর মধ্যে পার্থক্য আছে, মানে এধারটাকে এধারটা থেকে এধারে কেটে কেটে যাচ্ছে, কি কাটছে না একটা টুল কাটছে, ধরে নাও এটা একটা টুল, এটা একটা টুল, চিজেল। এটা একটা টুল, এটা এটা যখন এখানে কেটে দিচ্ছে তো এই পোর্শনটা উপরের দিকে উঠে যাচ্ছে, তার মানে এখানে যে জিনিসটা ছিল, তো এই যেই জিনিসটা উপরের দিকে কাট হয়ে বেরিয়ে যাচ্ছে এটাকে চিপ বলে। বোঝা গেল? হ্যাঁ স্যার বুঝে। তো যখন এই নাটের মধ্যে এই ট্যাপটা ঘুরবে আর এর মধ্যেকার মেটালকে কাট করবে, তো তখন কি হবে যে ওই চিপগুলো এই ট্যাপটাকে স্টাক করে দিতে পারে, মানে আটকে দিতে পারে। আমরা অ্যাকচুয়ালি যদি হ্যান্ড ট্যাপ ইউজ করি, তো যখন আমাদের ট্যাপটা টাইট হয়ে যাবে তখন আমি কি করব না, ওটাকে অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরিয়ে বের করে আবার ঢুকিয়ে ইউজ করতে পারি। কিন্তু যখন আমরা মেশিন ট্যাপ ইউজ করব, তো মেশিন তো অটোমেটিকলি ঘুরবে, তো আমি তো বুঝতে পারবো না যে কখন স্টার্ট হয়ে গিয়েছে। তো মেশিন ট্যাপকে এমনভাবেই বানাতে হবে বা এমনভাবেই ওটাকে স্পেসিফাইড করতে হবে যাতে না কোনোভাবেই চিপটা স্টার্ট হয়ে যায়, ঠিক আছে? তাহলে যদি স্টার্ট হয়ে যায় তাহলে কি হবে না, ট্যাপটা কাট হয়ে যাবে, মানে ব্রেক হয়ে যাবে। যে তোমাদের ওই ট্যাপগুলো যদি ব্রেক হয়ে যায় সেগুলোও কীভাবে বের করা হয় তার অনেকগুলো প্রসেস আছে, আমি একটু এখানেই আলোচনা করে দিই। তোমরা বলো যদি এটা করতে গিয়ে এর মধ্যে ট্যাপটা ব্রেক হয়ে গেল, মানে ভেঙে নাটের মধ্যে আটকে রয়ে গেল, তো তখন তোমরা কীভাবে সেটাকে বের করবে, তোমাদের কি মনে হয় কী কী প্রসেস হতে পারে যদি একটা রয়ে যায়? মানে যেটা বলতে চাচ্ছি, রিমুভাল অফ ব্রোকেন ট্যাপ। একটা ট্যাপ যদি ভেঙে রয়ে যায় কী কী প্রসেস হতে পারে ওটাকে বের করা। একটা তো হতে পারে পাঞ্চের মাধ্যমে, কীরকম না ওই নাটটার মধ্যে আমি পাঞ্চটাকে রেখে উপর দিয়ে হ্যামারিং করে দিলাম, নিচে দিয়ে পড়ে যাবে, হ্যাঁ স্যার। হতে পারে। স্যার 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 নাটটা কেটে দে। এ বাবা, নাটটা কেটে দিলে অতটা পরিমাণের মেটাল যে ওয়েস্ট হয়ে যাবে, নাটটাকে যদি কেটে দাও স্যার ওয়েস্ট হয়ে যাবে তো। স্যার এমনিতে তো ওটা ওয়েস্ট হবে না, তোমার ট্যাপ আটকে গেছে, তুমি যদি ওই ট্যাপটাকে বের করে দিতে পারো তারপরে আবার হাত দিয়ে থ্রেড নাড়লে কাটবো আমি। নষ্ট হয়ে যাবে। তাহলে স্যার স্যার ওয়েল্ডিং করা যাবে না এখানে? আরে বাবা, ওয়েল্ডিং করে কি করবে? না না ওয়েল্ডিং স্যার, করে মেটালটা তো এক্সপ্যান্ড করে যাবে, তখন তো আরো আটকে যাবে হিট পেয়ে। স্যার হ্যাঁ বলো। হিট দিয়ে বের করা দিয়ে স্যার। হিট দিয়ে, হ্যাঁ এই হিট দিয়ে বের করার একটা প্রসেস আছে যেটাকে বলে অ্যানিলিং অ্যান্ড ড্রিলিং। তাতে কি হয় না, অ্যানিলিং হচ্ছে একটা হিট ট্রিটমেন্ট প্রসেস যেখানে তোমার
হিট দিলে মেটালটা সফট হয়ে যায়। মানে অ্যাকচুয়ালি অ্যানিলিং আরও অনেক বড় প্রসেস, কিন্তু এটুকুন বোঝো যে অ্যানিলিং একটা হিট ট্রিটমেন্ট প্রসেস, যেখানে হিট দিলে মেটালটা সফট হয়ে যায়, বা আমরা যেটা জানি তাপ দিলে আরেকটা মেটাল বড় হয়ে যায়। তো যখন ওই দুটোর মধ্যে এনগেজমেন্টটা লুজ হয়ে যাবে, তখন আমি উপর থেকে যদি ড্রিল চালিয়ে দিই, তাহলে ওটা নিচে দিয়ে বেরিয়ে যাবে। হ্যাঁ স্যার। একদম সেটা হয়। আরেকটা প্রসেস আছে, যেটা হচ্ছে 3 নাম্বার, সেটা বলে বাই ট্যাপ এক্সট্র্যাক্টর। এক্সট্র্যাক্টর হচ্ছে একটা চিমটা মতন টুল, যেই টুলটার মাধ্যমে ওটাকে টেনে বের করা যায় আর কি। শুধু মনে রাখো, এটার ছবি যদি কখনো দেখতে চাও তো একবার নেটে সার্চ মেরে দেখিয়ে নেবে যে ট্যাপ এক্সট্র্যাক্টর, যদি সময় থাকে আমিও একবার দেখিয়ে দেবো শেষে। তো এই 3টা প্রসেসে হয়। আবার নাইট্রিক অ্যাসিড দিয়েও বের করে দেওয়া যায়। নাইট্রিক অ্যাসিড স্যার ওটা ধরা যাবে না তো? হ্যাঁ হ্যাঁ, তো বলছি যদি ওটা মিডিলে কেটে যায়। মিডিলে যদি কেটে যায়, এই এক্সট্রাক্টরের মেকানিজমটাই এমনভাবে করা থাকে না যে ওইটা পুরো ওর মধ্যে ঢুকে যাবে ধারগুলো দিয়ে। ওর ওর ওইটার ছবিটা যদি দেখতে পেতে তাহলে বুঝতে পারতে। স্যার নাইট্রিক অ্যাসিড দিয়ে কিভাবে করা হয়? নাইট্রিক অ্যাসিড দিয়ে কী করা হয় না, নাইট্রিক অ্যাসিড ওইটার মধ্যে যখন দিয়ে দেওয়া হবে, তো ওইখানে তোমার প্রচুর পরিমাণের কিন্তু রিয়াকশান করবে। যে ধরে নাও, প্রত্যেকটা জিনিস বলতে গেলে সময় লেগে যাবে, এর মধ্যে আটকে গেছে, ঠিক আছে, এ বাবা গেল বাবা। তো এর মধ্যে একটা ট্যাপ আটকে গেছে, তো আমি এর মধ্যে নাইট্রিক অ্যাসিড দিয়ে দিলাম, তো কী হবে, ও ওখানে রিয়াকশান করবে। তো রিয়াকশান করে কী হয়, আমরা জানি যে এই জায়গাগুলোকে উয়ার করে দেবে, ক্ষয়িয়ে দেবে। তো ক্ষয়িয়ে দিলে এটা লুজ হয়ে যাবে, তখন এটা পড়ে যাবে। আমি তোমাদেরকে জাস্ট আউটপুটটা বলে দিচ্ছি, এর মেকানিজম অনেক কিছু আছে। তো এই জিনিসটার পিছনে আমাদের সময় নষ্ট করতে গেলে চলবে না, ওই জন্য আমি ইন ডিটেলসে বলছি না, জাস্ট কী হয় আমি তোমাদেরকে বলে দিচ্ছি যাতে তোমাদের মনে থাকে সেরকম করে। মানে বোঝা যাচ্ছে তো ব্যাপারটা কী? হ্যাঁ স্যার বুঝে যাচ্ছে। হ্যাঁ স্যার। অ্যাকচুয়ালি আমি তো বলে চলে যাব, আমার কি, আমি আমি তোমাদেরকে এত কিছু পড়তে হয়, আর আমি এটা পড়ার আগে এটাই পড়ে আসবো, পরের দিন থেকে ভালো করে দিয়ে এটার পিছনে গল্প করে দিয়ে এত পড়ে যাও, 2 দিন পরে তোমাদের মনে থাকবে না। তো তোমাদেরও মনে থাকে যাতে আমাকে সেরকমভাবেই পড়াতে হবে। আচ্ছা, এটা তো একটা মেকানিজম, এটা তো একটা ভালো কোয়ালিটি হওয়া থাকতেই হবে। আরেকটা কি বলছে না, ঠিক আছে এটা মনে রাখো। আর আরেকটাও লিখে দিই, ইট should have the capacity to tolerate the necessary torque required for making a থ্রেড। মানে থ্রেডটাকে যখন আমি কাটবো, তো ওই মেশিনটা তো একটা টর্ক জেনারেট করবে, যেটা ঘোরাবে, রোটেট করতে সাহায্য করবে। তো সেই টর্কটা যেন সহ্য করতে পারে, আমাদের ট্যাপটা যাতে সহ্য করতে পারে, না হলেই ব্রেক হয়ে যাবে, যেটা আমরা একটু আগে জানলাম। দুটো কারণেই ব্রেক হতে পারে, যে স্টাক হয়ে যেতে পারে, কিংবা ওই টর্কটা যদি না টলারেট করা, মানে সহ্য না করতে পারে, তাহলে সেটাকে বলবে তখন ওই দুটো ব্রেক হয়ে যেতে পারে। তো ওই জন্য আমাকে মেশিন ট্যাপটা এমনভাবে স্পেসিফাইড করতে হবে, বা এমনভাবে বানাতে হবে, ওর ক্যারেক্টারিস্টিক এমন থাকতে হবে যাতে আমাদের কোনোভাবেই না স্টাক হয়, বা ওই টর্কটা যাতে সহ্য করতে পারে, সেরকম যাতে ওর ক্যারেক্টারিস্টিক হয়। ঠিক আছে, বোঝা গেছে? হ্যাঁ স্যার। ঠিক আছে। আচ্ছা, এর এর পার্ট, এরও 4টে ভাগ আছে, আমি লিখে দিই, লিখে রাখো খাতার একধারে, কোনো অসুবিধা নেই। মেশিন ট্যাপের পার্ট একে তো আছে স্পাইরাল পয়েন্ট ট্যাপ উইদাউট ফ্লুট, দুয়ে হচ্ছে, হ্যাঁ বলো, এখন স্যার বুঝতে পারছি। কি বুঝতে পারছো না? স্যার প্রথমে স্পাইরাল, SPIRAL, ওটা নয় স্যার, স্পাইরাল পয়েন্ট উইদাউট ফ্লুট, উইদাউট লেখা আছে তো, ফ্লুট
তো আমরা অনেকবার বলেছি হেলিক্যাল স্যার গান ট্যাপ স্পাইরাল পয়েন্ট ট্যাপটা কি? গান ট্যাপ স্পাইরাল পয়েন্ট ট্যাপ। স্যার ওটা কিসের জন্য ইউজ হয়? স্যার ছবিগুলো একবার দেখিয়ে তোমার দেন। ট্যাপ বাবা কিসের ক্ষেত্রে ইউজ হয় একটু আমাকে বলবে? এই সব ট্যাপই তোমার থ্রেড কাটিংয়ের জন্য ইউজ হয়। না স্যার, আমি বলতে চাইছি স্পাইরাল পয়েন্ট বা গান ট্যাপের মধ্যে ডিফারেন্সটা কি? গান ট্যাপ আর স্পাইরাল পয়েন্ট ট্যাপ একই জিনিস, এই দুটো একই, আর এই দুটোও একই। এইখানে তোমার উইদাউট ফ্লুট থাকে, এখানে ফ্লুট থাকে। ওকে স্যার, ওকে। তোমরা এগুলো সব ক্লাস শেষের পরে এগুলোর একটা করে ছবি তোমরা নেটে সার্চ মেরে মেরে দেখবে, ঠিক আছে? আমি শুধু এখানে লিখিয়ে দিচ্ছি, এটা নিয়ে আর বেশি ঝামেলা করছি না। তোমরা একটা করে ছবি সবাই এটা দেখে নেবে। স্যার ট্যাপের পরে আর কিছু আছে নাকি? হ্যাঁ, না আজকে, আজকে হ্যাঁ আছে আছে, এখন অনেক আছে। ক্লাস তো শুরুই হলো 10:30টায়, তাড়াতাড়ি করতে হবে। এটা লিখে নিয়েছো। এবারে চলে আসি ট্যাপ রেঞ্জ। ট্যাপ রেঞ্জ কি, যে আমি তোমাদেরকে বলছিলাম না যে ওই ট্যাপটা ধরবে কি? আমি তোমাদেরকে একটু হ্যাঁ, আমি তোমাদেরকে একটু আগে বলছিলাম যে ওই যে ট্যাপের যে এখানে ট্যাঙ্ক থাকে, তারপরে স্যাঙ্ক থাকে, তো ওই স্যাঙ্কটাকে তো কিছু দিয়ে ঘোরাতে হয়, তবে না আমাদের থ্রেডটা কাট হবে। তো কি দিয়ে ধরবে? তো ওইখানে একটা রেঞ্জ ইউজ করা হয় যেটার নাম হচ্ছে ট্যাপ রেঞ্জ। তাহলে আমি বলতে পারি ট্যাপ একবার হ্যান্ডেল হ্যাঁ, ট্যাপ রেঞ্জ ইজ used for getting a proper alignment for holding and operating a হ্যান্ড ট্যাপ। তো মেশিন ট্যাপ তো মেশিনের দ্বারা ঘুরবে, হ্যান্ড ট্যাপকে ঘোরাতে গেলে আমাদেরকে ট্যাপ রেঞ্জ ইউজ করতে হবে। দেখো অনেকটা এই ধরনের ছবিগুলো হয়। তো এই তিনটার আলাদা আলাদা নাম আছে, যেগুলো আমি লিখে দিচ্ছি। হ্যাঁ, এই যে তোমাদের এইটার নাম হচ্ছে, কালারটি চেঞ্জ করে দিই, তিনটে টাইপ, উপরে তুলুন স্যার, লেখাটা দেখে। তিনটে টাইপের নাম আমি লিখে দিচ্ছি এখানে। ওপেনিং এ হ্যান্ড ট্যাপ, ডাবল এন্ড অ্যাডজাস্টেবল ট্যাপ রেঞ্জ, এটার নাম হচ্ছে টি হ্যান্ডেল ট্যাপ রেঞ্জ, আর এটার নাম হচ্ছে সলিড টাইপ ট্যাপ রেঞ্জ। না, এখানে যেটা হচ্ছে প্রশ্ন কীরকম আসে না, ট্যাব রেঞ্জ কী জন্য ইউজ করা হয়, আর এই তিনটে ছবি দিয়ে দিবে, দিয়ে বলবে এটা কী ধরনের ট্যাব রেঞ্জ, আর কোনো প্রশ্ন এখান থেকে আসে না। হয়েছে? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। ঠিক আছে। ট্যাব রেঞ্জ হলো আচ্ছা, ট্যাব রেঞ্জ তো হয়ে গেল। এবারে আমরা একটা জিনিস জানবো, সেটা হচ্ছে
তো তোমরা আমাকে বলো, আমরা তো এতক্ষণ এই যে নাট ছিল এই নাটের মধ্যে যে থ্রেড কাটা হয়েছে সেগুলোর সম্পর্কে জানলাম কিভাবে কাটা হবে। এবারে আমাদের যে বোল্ট ছিল এই বোল্টের বাইরে যে থ্রেড কাটা আছে এটা কিভাবে কাটা হয় বলে তোমাদের মনে হয়?